স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অটিজম, সেরেব্রাল পলসি, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধিতা এগুলি সবই মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। এগুলোকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি বলা হয়ে থাকে। নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি এমন এক ধরনের সীমাবদ্ধতা, যে সীমাবদ্ধতার কারণে এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিতে থাকা শিশুরা সাধারণ শিশুদের থেকে নানাভাবে নানা ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে থাকে। আর তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবারকে কঠোর পরিশ্রম করতে হয়। যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যাবে তারা ছাড়া আসলে কেউ কখনো বুঝতেই পারবে না কতটা ত্যাগ স্বীকার করতে হয়, কতটা কঠোর পরিশ্রম করতে হয়। দর্শক, আজ আপনাদেরকে এমন একটি পরিবারের সাথে পরিচয় করিয়ে দিব যে পরিবারে রয়েছে দুজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই শিশু দুটি তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন। এই দুজন তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুকে নিয়ে এই পরিবারটির এই যে কঠিন জীবন যাপন, এই যে কঠিন পথ চলা, সেই অভিজ্ঞতার কথা শুনতে এবং আপনাদেরকে শোনাতে চলে এসেছি আজ রাজধানীর শাহজাহানপুরে। এবং এখন চলে যাব সেই পরিবারটির কাছে, তুলে ধরব দুজন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুকে নিয়ে এই পরিবারটির পথ চলার অভিজ্ঞতার কথা। দর্শক, চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপা? আমি ভালো আছি। বাচ্চারা কোথায়? টেলিভিশন দেখে। ও আচ্ছা, আসেন ভিতরে আসেন, বসেন। কেমন আছেন আপনারা? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করছিলেন আপনারা? টিভি দেখছিলেন? আপনারা সবাই মিলে কি প্রোগ্রাম দেখছিলেন টেলিভিশনে? গজল প্রোগ্রাম। কোন প্রোগ্রামটা দেখতে বেশি ভালো লাগে? কার্টুন। কার্টুন। তোমারও কি কার্টুন দেখতে ভালো লাগে? জি। সামিহা কি করে? দুনতে হতে বসা তান্দুক খাই না সাথে এই শুনতে। সামিয়া কোন ক্লাসে পড়ে? টিয়া সেভেনে। ক্লাস 7-এ পড়ে সামিহা। সামিয়া, যে স্কুলে তুমি পড়ছো সেই স্কুলের নাম কি? মতিন্দে সাতারে বারেতে সুবিন্দা। তোমাকে মোট কতটা বিষয় পড়তে হচ্ছে ক্লাস 7-এ? 10টা। 10টা। এই 10টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা সামিহার অনেক ভালো লাগে পড়তে? বিন্দা। বিজ্ঞান বেশি ভালো লাগে? বানাইন সব বাংলা তিনটা অন্তটা পানে। অঙ্কটা কঠিন লাগে? আচ্ছা ঠিক আছে, আরও শুনবো সামিহা কিভাবে অবসর সময় কাটায় আর কি কি করতে সামিহার ভালো লাগে। কেমন? আমি এখন চলে যাই সাইবার কাছে, সাইবার সাথে একটু গল্প করে আসি, ঠিক আছে? ওকে। সাইবা, কেমন যাচ্ছে দিনকাল আপনার? ভালো যাচ্ছে। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 6। আপনার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম শাহজাহানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পড়াশোনার পাশাপাশি সাইবার কি করে? আমি বেশি গজল গাই আর মেহেন্দি নেই। গজল গাই, মেহেন্দি নেই, আর আর স্বামীর সাথে গল্প করি। কি শখ সামিহার? আমি একটু শুনি। স্বামীর শখ মেহেন্দি দেয়া। আর সাইবার কি শখ? আমার শখ ওই একটাই, মেহেন্দি দেয়া। মেহেন্দি দেওয়া। আর বড় হলে আমার সব বড় লেভেলের কিছু, সে কিছু হচ্ছে আদালতে কাজ করা। আদালতে কাজ করা? হাঁটতে না পারার কারণে ওই শখটা হচ্ছে না, ওই ইচ্ছাটা পূরণ করতে পারছি না। আমি লেখাপড়া করে আমার ইচ্ছা বিদেশে পড়াশোনা করা। দর্শক, এই ফুলের মতো শিশুগুলোর মনের ভিতরের যে অভ্যুক্ত কথাগুলো ছিল আজকে
ওরা সেই কথাগুলো বলার সুযোগ পেয়েছে। হাঁটতে পারে না বলে তাদের অনেক কিছুই করা সম্ভব হয় না। কিন্তু সামিহা, তুমি কি জানো তোমার মতো হাঁটতে পারে না এরকম অনেক মানুষ আছে যারা কিনা পড়াশোনা করছে, যারা কিনা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। আমি চাই আমার মতো যারা আছে তারা যেন ভালো মতো পড়াশোনা করে অনেক বড় কিছু হতে পারে। হ্যাঁ, তুমিও পারবে, তুমিও পারবে এবং তোমার মতো যারা আছে তারাও পারবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন স্বপ্ন পূরণ করতে পারি। আচ্ছা, সামিহা সুন্দর ছবি আঁকে, তাই না? আমি অনেক সুন্দর ছবি আঁকে, পড়াশোনা না করে ওটার দিকে মন দেয়, তাই বাদ দিয়ে দিচ্ছে ছবি আঁকা। কে, মা? হ্যাঁ। সামিয়াকে এই জন্য মন খারাপ করে? না, তোমার কতজন বন্ধু আছে সাইবা? আমার যে বন্ধুগুলো ছিল ওরা সব অন্য স্কুলে চলে গেছে, কিন্তু হাঁটতে না পারার কারণে আমি যেতে পারতেছি না স্কুলে। আবার নতুন করে যে পড়াশোনা শুরু করবো ওইটা পারতেছি না। সাহিবার সবচেয়ে পছন্দের কাজ কোনটা? আমার সব থেকে শখের কাজ হলে গান গাওয়া, গজল গাওয়া আর পড়াশোনা করা। আমি বড় হয়ে আদালতে কাজ করব, সকলের মুখ অর্জন করবো, তাই চাই আমি। দর্শক, এখন আমি চলে যাচ্ছি সামিহা এবং সাহিবার আম্মুর কাছে। শুনবো সেবরপাসে বসে সম্পন্ন এই কন্যা সন্তান দুটিকে নিয়ে এই সাহসী মায়ের পথ চলার অভিজ্ঞতার কথা। আপা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম আফরোজা খাতুন। মেয়েদের বয়স কত এখন? 13+। ওরা কি যমজ? জি, জমজ। ওরা দুজনে তো সেলফাসে পুষ্ট সম্পন্ন এবং তীব্র মাত্রার। ওদের জন্মের সময় কোনো সমস্যা হয়েছিল কি? ওরা আগে হয়ে গেছিল, এটাই মানে ওদের তো 8 মাসে হয়ে পড়ছিল। তখন কি করেছিলেন? হসপিটাল, আমি ছিলাম এক হসপিটালে, ওদেরকে শিশু হাসপাতালে নিয়ে রাখা হয়েছিল, ইনকিউবেটরে রাখা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। ইনকিউবেটরে 9 দিন রাখা হয়েছিল। ওরা কি নর্মাল হয়েছিল না সিজারে? নর্মালি হয়েছে। আফরোজা আপা, এবারে আমি আপনার কাছ থেকে আপনার এই দুই কন্যা সন্তানকে নিয়ে এই যে আপনি পথ চলছেন, সেখানে আসলে কী ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে, কি অভিজ্ঞতা হচ্ছে আপনার, সেই বিষয়গুলো যদি আমাকে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। আমাদেরকে প্রতিনিয়তই চ্যালেঞ্জ করতে হচ্ছে। আর যে যুদ্ধটা, এই যুদ্ধটা শুধুমাত্র একটা পরিবারের জন্য, যাদের পরিবার আছে শুধু তারাই জানে। এটা বলা যাবে না, এটা বোঝানো যাবে না। এখন একটা বাচ্চা অসুস্থ থাকলে যে বাবা মা থেমে থাকবে তা না, বাবা মাকে চিকিৎসা করতে হবে। আমি প্রথমে যখন চিকিৎসা করছি তখন আমাকে অনেকেই বাধা দিছে, কিন্তু আমি বলছি যে আমি বেঁচে থাকতে আমার মেয়েদেরকে চিকিৎসা ছাড়া রাখবো না। যতদিন আমি বেঁচে আছি আমি চিকিৎসা করব। সময় কত? আপা, আপনার সকাল থেকে এই যে রুটিন অনুযায়ী কাজ শুরু করেন দুই মেয়েকে নিয়ে, সেটা শুনতে চাই, দেখতে চাই যে আপনি কি ধরনের কাজ করেন এবং সকাল থেকে আসলে আপনার কিভাবে শুরু হয় দিন এবং দুই কন্যা সন্তানকে নিয়ে কি কি কাজ আপনি করেন সেটা আমরা দেখতে চাই, দর্শকদেরকে দেখাতে চাই। দুহাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার।
বাড়িয়ে দাও। দর্শক, দেখলেন তো কি অক্লান্ত পরিশ্রম করতে হয় এই মাকে, কি অসীম ধৈর্য এই মায়ের, কি অসাধারণ প্রচেষ্টা তার। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল কি পরিমাণ ডেডিকেশন একজন মায়ের থাকলে পারে একজন মা সারাটাক্ষণ সন্তান দুটিকে এভাবে সাপোর্ট দিতে পারে এবং সন্তান দুটিকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। দু হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, এখন আমি চলে যাচ্ছি সামিহা এবং সাহিবার আম্মুর কাছে। ওদের বয়স তখন কত ছিল যখন বুঝতে পারলেন যে ওদের সেরেব্রাল পলসি? 7 মাসে যখন খিঁচুনি হয়েছিল তখন আস্তে আস্তে ওর পাটা শক্ত হয়ে যাচ্ছিল। যখনই শক্ত হয়ে যাচ্ছিল তখনই বুঝতে পারতেছিলাম যে কেন পাটা শক্ত হয়ে যাচ্ছে কেন। তখনই আবার যে ডাক্তার ওদেরকে ট্রিটমেন্ট করছিল, ওই ডাক্তারের কাছে নিয়ে গেলে পরে ডাক্তার রেফার করে ডক্টর মিজানুর রহমানের কাছে পাঠায়। যেহেতু ওরা 8 মাসে হয়েছিল, একটা সময় পর তো বুঝতে পারছিলেন যে ওরা আসলে নর্মালভাবেই বাড়ছিল। হ্যাঁ, নর্মাল ওরা ওদের বেড়ে ওঠাটা স্বাভাবিকই ছিল। স্বাভাবিকই ছিল। 3 মাসের সময় উপর হওয়া, তারপরে 5 মাসে বসে পড়া, সব কিছুই ঠিক ছিল। খিঁচুনি হওয়ার পরে ব্রেনটা এফেক্ট করছে, ওই ব্রেনের কিছু অংশ ড্যামেজ হয়ে গেছে, যেটা বলে নার্ভগুলো ছিঁড়ে গেছে আর কি, ওনারা ডাক্তারের ভাষায় যেটা বলে। সাহিবা এবং সামিহা দুই বোন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন, এটা আপনি কবে জানলেন? খিঁচুনির পরে ডাক্তারের কাছে যখন মিজানুর রহমানের কাছে নিয়ে আসছে তখন উনি বলছে যে আপনার এই বাচ্চাদেরকে সিআরপিতে নিয়ে যান। উনিও তখন বলে নাই যে সেরেব্রাল পলসি। পরে সিআরপিতে যখন নিয়ে গেছে তখন থেরাপিস্টরা বললো যে আপনি কি জানেন এই কী রোগ, তখন বললো যে এটা হচ্ছে সেরেব্রাল পলসি। যে মুহূর্তে বাবা মা জানলো আদরের সন্তান দুজনই সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন, তখন আসলে বাবা মার মনের অনুভূতিটা কি হয়েছিল? এটা তো খুবই দুঃখ, যে কষ্ট, যে এটা মানে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। তারপর যদি সন্তান সুস্থ না থাকে, এটা বাবা মার জন্য খুবই দুঃখ, মানে কষ্ট। মেয়েদেরকে কি কখনো বিদেশে নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য? হ্যাঁ, বিদেশে নিয়ে গেছি। কোথায় কোথায় নিয়েছেন? মাদ্রাসে নিয়ে গেছিলাম, ইন্ডিয়াতে, ভেলুর। ওখানে কি বলেছে? ওইখানেও একই, এক্সারসাইজ করাইতে হবে। ওখানেও না আমাদের ভর্তি রাখতে চেয়েছিল, কিন্তু আমাদের তো অনেক খরচ, এত খরচ, আমি তো জমি বিক্রি করে তারপরে গেছিলাম। সামিহা এবং সাহিবার বাবা উনি কি করেন? উনি অডিট অ্যাকাউন্টস অফিসার। আচ্ছা আচ্ছা। পাশাপাশি একটা বিজনেসের সাথে যুক্ত আছে। আচ্ছা। আর আমিও একটা বিজনেসের সাথে যুক্ত আছি। চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল আমাদের পক্ষে, মানে একটা সরকারি চাকরি করে এগুলো চালানো সম্ভব না। ওর বাবা চাকরির পাশাপাশি ব্যবসা করে এবং আমিও করি কিছু একটা। আফরোজা আপা, এই যে কঠিন জীবনটা আপনারা যাপন করেন, আমি একটু আপনার রুটিনটা শুনতে চাই, যে সকাল থেকে এই কন্যা সন্তান দুটিকে নিয়ে আসলে কি কি কাজ করেন আপনি এবং দিনটা আপনি কিভাবে কাটান? সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে ওকে উঠাই তারপরে আমি ওকে বলি তুমি রেডি হও। ও হাত মুখ ধোয়, রেডি হয়, আমি নাস্তা বানাই, তারপরে ওকে রেডি করে স্কুলে নিয়ে যাই। স্কুলে দিয়ে চলে আসি, বাসায় এসে রান্না করে বাবার অফিসে ভাত দিয়ে ওর টিচারের কাছে পড়তে দিয়ে আমি চলে যাই, আবার ওকে আনতে যাই। আচ্ছা। আর নিয়ে আসার পরে ওরে গোসল টোসল করানোর পরে খাবার টাবার দিয়ে নামাজ পড়ি, তারপর আবার যে ব্যায়াম করায় সে চলে আসে। পরে ওনার সাথে ব্যায়াম করাতে আমার 3-4 ঘন্টা চলে যায় এখানে। তারপরে ব্যায়াম করানো হয়ে গেলে পরে তারপরে ওর টিচার আসে, ওকে টিচারের কাছে পড়তে দেই। এখন তো ওর স্কুলে নেই না, কারণ ওর স্কুল হচ্ছে 4 তলা ক্লাস হয়, 4 তলা সিঁড়িতে উঠতে পারে না। তো আমাকে সিঁড়িতে উঠানো নামানো খুব কষ্ট হয়ে যায়। তো ম্যাডাম বলছে শুধু ওকে এসে পরীক্ষা দিতে হবে, শুধু পরীক্ষাই দেওয়াই। তারপরে হুজুরা পাশে পড়ায়, তারপর রাত্রে আমি পড়তে বসাই। এই তো দিন চলে যায়। প্রত্যেক দিন একই রুটিন? হ্যাঁ, হাঁটাই, 1 ঘন্টা করে হাঁটাই, পরে 4:30-5টার দিকে মেশিনে হাঁটাই, সাইকেল রেসলিং করাই। আপনার নিজের জন্য কোনো সময় আছে কি আপা? আসলে নিজের জন্য সময় বের করতে পারি না, কারণ আমার তো নিজের ওষুধ খাওয়ার কথা মনে থাকে না। ওদের চিন্তা সারাক্ষণ আমার মাথার ভিতরে, যে ওরা আমার অনুপস্থিতিতে কীভাবে চলবে। আসলে ওরা তো আমার উপর নির্ভরশীল, কারণ আমার অনুপস্থিত মানে ওরা প্রতিনিয়ত বুঝতেছে যে আম্মু ছাড়া আমাদের চলবে না। আমি যদি ওদেরকে ফেলে দিই কিংবা আমি যদি ওদেরকে না দেখি, তাহলে ওরা তো নিজেকে অসহায় ভাববে। যেমন ও যখন ডে শিফটে ছিল তখন ওর অনেক বান্ধবী ছিল, ওকে অনেক ভালোবাসতো। এখন মর্নিং শিফটে যখন চলে আসছে তখন মেয়েরা অনেকে ওকে ততটা করে নিতে চায় না।
আমি ওকে বুঝাই যে না তুমি এখন তো মনে করো ওরা সবাই লেখাপড়া ব্যস্ত হয়ে গেছে, তখন তো ছোট ছিল তুমি, তোমাকেও লেখাপড়া করতে হবে, ওদের সাথে আগায় যেতে হবে। তুমি কেন মনে করো যে তুমি পারো না, এটা তোমাকে মনে করা চলবে না। তুমি ওদের মতনই, তুমি হাঁটতে পারো না তাতে কি হয়েছে। আমি ওদেরকে সবসময়ই এটাই বলি যে তোমরা কোনোদিনও নিজেকে অসহায় মনে করবা না, নিজেকে মনে করবা না কে বাবা আছে মা আছে। সামিহা, আপনার পছন্দের কথা বলেন, আপনার কোন কোন কাজ করতে বেশি ভালো লাগে? আমার হাতে মেহেদি পড়তে ভালো লাগে? কে দিয়ে দেয় মেহেদি তোমাকে? আমাদের মিস তোমাদের মিস দিয়ে দেয়? বাহ, খুব ভালো তো। আর কোন খাবারটা খেতে বেশি পছন্দ সামিহার? বিরিয়ানি বিরিয়ানি? কে রান্না করে দেয় বিরিয়ানি? আম্মু তুমি আম্মুকে কিভাবে সাহায্য করো? আমি করতে পারি তুমি কাজ করতে পারো না তা তো না, তুমি যে আম্মুর কথা শোনো, এই যে আম্মু যা যা করতে বলে তুমি যে লক্ষ্মী মেয়ের মতো সেগুলো করো, এটাই তো একটা কাজ। মা যেমন সামিহার পড়াশোনায় সাহায্য করে, ব্যায়াম করিয়ে দেয়, আরও কত কিছু করে দেয়, তাই না? মজার মজার খাবার রান্না করে দেয়। সামিহার মজার খাবার বিরিয়ানি, এর সাথে আর কি কি খাবার আছে? সব খাবার আমার পছন্দ, বাতা একটু কম পছন্দ। কি ভাত কম পছন্দ? বেড়াতে যেতে ভালো লাগে? আব্বু মাঝে মাঝে চলে নিয়ে আসে। ও, বাবা যখনই সময় পান তখনই তোমাকে স্কুলে নিয়ে যান। পড়াশোনা শেষ করে সামিয়া কি হতে চায়? আমার ইচ্ছা আছে আমি ডাক্তার হব, কিন্তু মায়ের ওর ইচ্ছা ডাক্তার হবে, কিন্তু সাইবার ডাক্তারের কথা শুনে মারে। সাহিবার সাথে কি কি খেলাধুলা করা হয়? আগে পাশে হাড়ি পাতিল খেলে। সামিহা, কোন বিষয়টা অনেক বেশি কষ্ট লাগে তোমার কাছে? আমার সব বান্ধবী পাতি র্যাকেট খেলে। তোমার খেলতে ইচ্ছা করে, হাঁটতে ইচ্ছা করে, স্কাউটের নাম দিতে ইচ্ছা করে তোমার অন্যান্য বন্ধুদের মতো? সামিহার আসলে এই যে কষ্টের কথাগুলো, এই কথাগুলোর আসলে কি উত্তর হয় বলেন তো? আর দুই বোনের বিষয়টা আপনারা দেখেছেন, সামিহা যখন কষ্টের কথাগুলো বলছে তখন এই পাশে সাহিবা কান্না করছে। দুই বোনের কষ্ট তো একই, তাদের ভেতরে যে কষ্টটা, অব্যক্ত যন্ত্রণাটা, এটা আমাকে ছুঁয়ে গেছে। সামিহা সাহিবার মতো যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো রয়েছে, ওদের জন্য আমাদের সমাজটাকে ওদের মতো করে দেয়া, ওদের উপযোগী করে দেয়া, যেখানে ওরাও স্বচ্ছন্দে বিচরণ করতে পারে, ওদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারে। আজকে ওরা সুযোগ পেয়েছে তাদের মনের কথাগুলো প্রকাশ করার, চোখের পানি হয়ে সেই মনের কথাগুলো বের হয়ে আসছে। ওরা যেন ওদের মনের আশাগুলো পূরণ করতে পারে, ওরা যেন স্কাউট হতে পারে, ওরা যেন ব্যাডমিন্টন খেলতে পারে, ওরা যেন সহপাঠীদের সাথে ছুটে চলতে পারে, সেই পরিবেশটা তৈরি করে দেব। সামিয়া, তুমি কি বলতে চাও দর্শকদেরকে? সবাই আমার আমার মতো তারা আনতে পারে, তারা যেন আনতে পারে। তুই আমার আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ স্বাভাবিক মতো আনতে পারে, আমার মতো শিশু আছে তারা আমার মতো আনতে পারে। দর্শক, সামিহা দোয়া চেয়েছে আপনাদের সবার, পাশাপাশি সামিহার মতো যে শিশুরা সামিহার মতো হাঁটতে পারে না তাদের জন্য দোয়া করতে বলেছে, এবং সামিহা যেন সুস্থ স্বাভাবিক হয়ে যেতে পারে, আপনারা যেন সেই দোয়াটা করেন, সেই দোয়াটা চেয়েছে। দর্শক, আমরা নিশ্চয়ই দোয়া করব, পাশাপাশি চেষ্টাও করব এই ছোট্ট ফুলের মতো শিশুটি যে আবেদনটি রেখেছে
সেই আবেদনটি যাতে আমরা পূরণ করতে পারি। ছোট শিশুটি যে চাওয়া কথা জানালো, সেই চাওয়াটা যেন আমরা পূরণ করতে পারি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, এখন আমি চলে যাচ্ছি সামিহা এবং সাহিবার আম্মুর কাছে। শুনবো সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন এই কন্যা সন্তান দুটিকে নিয়ে এই সাহসী মায়ের পথ চলার অভিজ্ঞতার কথা। আপা, আপনি বলছিলেন আপনি নিয়মিত যে ওষুধগুলো আপনার খাওয়ার কথা সেগুলো ভুলে যান খেতে। আপনার সমস্যাটা কি? ওদের জন্য তো কোমর ব্যথা, ওদের ক্যারি করতে হয় না, এক্সারসাইজ করাইতে হয়, দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, এই জন্য আমাকে রেগুলার কোমর ব্যথার ওষুধ খেতে হয়। আর এমনি তো শরীরে দুর্বল থাকে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, এই কোমর ব্যথার জন্য ওষুধ খেতে হয়। এই ওষুধ খাওয়ার কথাই ভুলে যায়। আপনি যখন অসুস্থ হয়ে যান তখন মেয়েরা কি করে আপা? ওরা আসলে অনেকটা অসহায় হয়ে থাকে, সারাদিনে কিছু করতে পারে না, খাওয়া দাওয়া ঠিক মতন খাওয়াইতে পারি না, করতে পারি না। ওর বাবা হেল্প করে, সামিয়া আমাকে পানি এনে দেয়, মানে করে তাই নাকি? যতটুকু পারে, মানে চেষ্টা করে, সে তার মতন করে চেষ্টা করে। আপনি বলছিলেন যে সামিহার থেকে সাহিবা পিছিয়ে আছে অনেকটা, জি, এটা কেন? আসলে ব্রেনের ব্যাপার তো এটা, ব্রেন, এই জন্য। হ্যাঁ, ওর ব্রেনটা অনেক ডেভেলপ হয়েছে, মানে মোটামুটি। হাতের সমস্যা আছে? হ্যাঁ, এর জন্য কি করছেন হাতের সমস্যার জন্য? হাতের জন্য এক্সারসাইজ করাই। আর চোখের সমস্যা আছে, ও চোখে চশমা পড়তে চায় না, ও ডান চোখে কম দেখে, কোনো কিছু ভালো করে দেখতে চায় না, মানে দেখে যে পড়তে হবে এটা করতে চায় না, সে হয়তো পারে না। পারে না, মানে দেখতে চায় না। ওর শুধু ভালো লাগে ও শুনে শুনে, কেউ বলতে দিচ্ছে ও শুনে মুখস্থ করে ফেলতেছে। একটা স্পেশাল জুতা পরিয়ে ওদেরকে হাঁটাচ্ছেন আপনি, জি, এটা কি নিয়মিত কাজ? হ্যাঁ, ওইটা রেগুলার পড়াইতে হয়। কতক্ষণ করাতে হয়? হ্যাঁ, সকালে 1 ঘন্টা জুতা পরাই রাখি, ওকে পড়তে দেই, 2 ঘন্টা জুতা পরে, মানে দাঁড়াইয়ে দাঁড়িয়ে পড়ে, মানুষ যে বসে পড়ে না, ওকে জুতা পরিয়ে দাঁড় করিয়ে রাখি। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করে? আবার ওর যখন বিকালে টিচার আসে তখন ওকেও জুতা পরিয়ে দাঁড় করে দিই, দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে পড়ে? দাঁড়িয়ে পড়ে। ওদের তো আপু অনেক কষ্ট হয়। কষ্ট হয়, এখন কিছু করার নেই, তো করতে হবে এটা, মানে জুতা পরার টাইম তো পায় না, সময় পায় না, জুতাটা পরতে হবে রেগুলার। জুতাটা না পরলে কি হবে, এই হাঁটুর এটা শক্ত হয়ে যাবে, আরও ভাঁজ হয়ে থাকে, এটা আরও ভাঁজ হয়ে যাবে, ডাক্তার বলছে। কিন্তু যথেষ্ট, এবং বলছে প্রতিদিন কাপু পরে 2 ঘন্টা হাঁটাইতে। বিশেষ এই জুতাটাকে ক্যাফু বলে। জি, এবং প্রত্যেক দিন সকালে এবং বিকালে 2 বোনকে এই জুতা পরিয়ে হাঁটাইতে রেখে বলছে, দেন এবং হাঁটান। হাঁটাতে বলছে, কিন্তু ডাক্তার বলছে, থেরাপিস্ট বলছে, কিন্তু হাঁটাইতে পারি না, আসলে সময় পায় না তো। আচ্ছা আচ্ছা। যেদিন সময় পায়, যেদিন স্কুল বন্ধ থাকে কিংবা যেদিন স্কুলে যাওয়া হয় না, সেদিনে পড়ায় 2 ঘন্টা হাঁটাইলে অনেকটা ভালো দিকে থাকে। আমরা শুনি যে যমজ যারা হয় ভাই বোনদের মধ্যে বিশেষ কিছু বিষয় থাকে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আলাদা। হ্যাঁ, ওদের ভিতর মিল আছে, যেমন ও কষ্ট পাইলে ও কষ্ট পায়, কোনো কিছুতে একজন ছাড়া আরেকজন খাইতে চায় না, সব কিছুতেই ওদের মিল আছে। মানে একজন 2 বোন? হ্যাঁ, ওরা তো আগে আরো ছিল, একজন ঘুমাইলে পরে আরেকজন ঘুমাইয়ে যেত, যে যেখানে অবস্থায় থাকে একজন ঘুমাই গেলে পরে সাথে সাথে আর অন্যজন ঘুমাইয়ে যেত। 2 বোন যে যেখানেই থাকুক না কেন, এক বোন ঘুমালে সে সেখানে ঘুমায় যাবে। ঘুমাই যেত, হ্যাঁ। আবার টয়লেট একসাথে আসতো। এখন হচ্ছে একটু পার্থক্য হয়েছে, কিন্তু আগে একেবারে সম্পূর্ণ কাজই একসাথে ছিল। আমার যেমন ছোটবেলায় ওদেরকে একই জিনিস কিনতে হইতো, আলাদা কোনো কিছু করতে পারতাম না। ড্রেস কিনলে একই ড্রেস কিনতে হতো, কমোড কিনলে একই কমোড কিনছি, মানে যে পটগুলো কিনছি একই পট কিনছি, 2টা আলাদা পট কিনতে হয়নি, মানে একসাথে বসতে চাইতো। পোশাক আসতো, একসাথে পোশাক করবে 2 জন। মানে যমজ বোন বলে তাদের সবকিছু একসাথে করার একটা মারাত্মক প্রবণতা। এটাই আমার আরো বেশি কষ্ট হতো, কারণ 2 জনের একসাথে করা তো অনেক টাফ না। যে আপা, আমি আপনি অসাধারণ একজন মা, এবং আপনার যে সাহসিকতা, আমি সত্যি মুগ্ধ হচ্ছি এবং অনুপ্রাণিত হচ্ছি। এবং অবশ্যই আজকে অনুষ্ঠানটা যারা দেখলেন, আফরোজা আপার এই স্পেশাল জার্নি যারা শুনলেন, তারা নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন যে উনি অসম্ভব সাহসিক একজন মানুষ। আমাদের বিশ্বাস সামনের পথটাও উনি পাড়ি দিতে পারবেন, তবে সেখানে প্রয়োজন হবে আমাদের সবার সহযোগিতা, সহমর্মিতা। দর্শক, এবার আমরা চলে যাব তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু সামিহা এবং সাহিবার
বাবার কাছে শুনবো বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তান দুটিকে নিয়ে এই বাবার পথ চলার অভিজ্ঞতার কথা। দুহাত বাড়িয়ে দাও। প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন থাকে সন্তান স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, জীবনযাপন করবে। ওদের 1-1.5 বছর পর থেকেই ওরা যখন স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করতে পারে না, তখন থেকেই আমি চেষ্টা করেছি আমার পরিবার সহ ওদেরকে থেরাপি, চিকিৎসা ব্যবস্থা করানোর মাধ্যমে বড় করে তোলা। আর যদি ওরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো, অন্যান্য বাবার মতো আমাদেরও ভালো লাগতো। যেহেতু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, এবং সেই ক্ষেত্রে আমার চাইতে আমার পরিবার, বিশেষ করে আমার স্ত্রী অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। ওর মারও তো বয়স হয়েছে, কিন্তু কিছু তো করার নেই। তারপরেও যে চ্যালেঞ্জ, যে সংগ্রাম ওর মা করে যাচ্ছে, আমি তার প্রতি আসলেও কৃতজ্ঞ। গ্রামে বাড়িতে যাই, দেখা যাচ্ছে যে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে অথবা বিকালে বেড়াতে যাওয়ার জন্য অন্যান্য ছেলে মেয়ে নিয়ে বাবারা, মায়েরা ঘুরতে যায়, কিন্তু আমার সেই অবস্থাটা হয় না। কারণ আমার মেয়ে দুটো স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করতে পারে না। মেয়েদের নিয়ে অনেক সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। অনেকেই বাঁকা চোখে দেখে, তারপরেও অনেকেই নেগেটিভ মন্তব্য করেন, যেটা আমাদেরকে অনেক খারাপ লাগে। অন্যান্য মানুষ যেন ওদেরকে দেখে একটা অনুভূতি বা আগ্রহ সৃষ্টি হয় যে না, ওরা দুটো বোন প্রকৃত মানুষের রূপে মানুষ হয়েছে, এবং এই জাতীয় শিশুরা যেন অবহেলায় বঞ্চিত না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি রাখা উচিত। আর বাংলাদেশ সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ, এই জাতীয় শিশুদের জন্য অবশ্যই বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল প্রতিষ্ঠা করা একান্ত উচিত বলে আমি মনে করি। আমার মেয়ে দুটোর মতো যারাই বাংলাদেশে এরকম ছেলে মেয়ে আছে, আমি চাই প্রত্যেকটা অভিভাবক তাদের বিশেষ যত্নের মাধ্যমে গড়ে তুলুক। যে সমস্ত পরিবারের এই সামর্থ্যটুকু নাই, সামাজিকভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমি একটা বিষয়ে বেশ উদ্বিগ্ন এবং বারবার আমাকে বেশ নাড়া দেয়, যে আমার তো মাত্রই দুটি মেয়ে, ওরা টুইন বেবি, ওদের বয়স এখন 13 বছর। দিন যাচ্ছে, ওরা বয়স বাড়ছে, কিন্তু আমরাও তো একসময় পৃথিবীতে থাকবো না, চলে যাব। আমার বা আমার পরিবারের অবর্তমানে ওদের যে টেক কেয়ার করবে, এই বিষয়টা নিয়ে আমাকে বারবার চিন্তিত হয় এবং আমাকে উদ্বিগ্ন করে। তো বাংলাদেশ সরকারের যদি এরকম একটা চিন্তাধারা এবং এরকম একটা যদি প্রকল্প থাকে, যেখানে এরকম সন্তান তাদের নিজেদের মতো বেড়ে উঠবে, মানুষ হবে, এবং ভবিষ্যতে তারা সেখানেই, যাদের বাবা মা বা অন্য কোনো আত্মীয় স্বজন নেই, তারা এইখানেই মানুষ হবে, গড়ে উঠবে, এবং সেখানে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মেয়েকে নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, ওদেরকে লেখাপড়ার মাধ্যমে প্রকৃত মানুষ হবে গড়ে তোলাই আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য। দুহাত বাড়িয়ে দাও। জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দর্শক, তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন কন্যা সন্তান সামিয়া এবং সাহিবাকে নিয়ে আফরোজা আপা এবং আলমগীর ভাইয়ের এই যে বিশেষ পথ চলা, পুরোটাই সাহসিকতায় ভরা। কি অসীম ধৈর্য, নিষ্ঠা, ত্যাগ এবং সাহসিকতা নিয়ে এগিয়ে চলেছেন এই দম্পতি। 13টা বছর পাড়ি দিয়ে এসে আজকের এই অবস্থানে থেকে কতটুকু এগোতে পেরেছেন? আল্লাহর রহমতে অনেকটা এগিয়ে গেছি। মানে ও তো অনেক কিছু পারতো না, কথা বলা থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে সব কিছুই আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে। শুধু হাঁটাটাই আছে। আমি আশা করি যে বাকিটাও হয়তো একদিন পারবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়কে আপনি অনেক বড় বাধা বলে মনে করছেন আপনার সামিহা এবং সাহিবার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? আসলে এটা সমাজে বিভিন্ন বাধা সৃষ্টি হয়, কিন্তু আমি চাই যে সমস্ত প্রতিকূলতা এড়িয়েই আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আর আমার মেয়েদেরকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দিতে পারি। মানে ওরা যাতে ঘরে, মানুষ তো এখন অনেক কিছুই করে, ঘরে বসে অনেক কিছু করতে পারে, যাতে ওদের মানে ওরা এই পর্যায়ে নিয়ে যেতে চাই, লেখাপড়া করে হাঁটা চলা যতটুকু হবে হবে, আর না হলেও তারপরে ওরা যেন কিছু করে খেতে পারে, ঘরে বসেই হোক আর বাইরে যেই হোক, মানে কিছু একটা করতে পারে ওরা, করে ওদের জীবন, বাকি জীবনগুলো যেন ভালো থাকতে পারে, এটাই আমার চাওয়া।
আফরোজা আপা দুজন বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তানকে নিয়ে এই পথ চলায় কি ধরনের নেতিবাচক চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে? যেমন মনে করেন যে চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে বেশি ফেস করতে হয়। একটা পরিবারের জন্য তো এই ব্যয়টা বহন করা খুবই কষ্ট। তারপর ওদের খাবারটা আবার একটু স্পেশাল থাকে, প্রতিনিয়ত এদেরকে ভালো খাবার খাওয়াইতে হয়, বিশেষ করে পুষ্টিকর খাবারগুলো খেতে হয়। ওরা মাছ, মাংস, ডিম, দুধ, কিন্তু ওদেরকে আমরা বেস্টটাই দেওয়ার চেষ্টা করি। এক্সারসাইজ করতে গেলে তো মনে করেন খেতে হয়, ওদের যেরকম খেতে হয় আমাকেও খেতে হয়, কারণ আমি তো ওদের পিছনে পরিশ্রম করি। আপনার সমাজ এবং রাষ্ট্রের কাছে কি বলার আছে? সমাজ এবং রাষ্ট্রের কাছে আমার একই জিনিস চাওয়া, যে এটা এসব বাচ্চা যাদের ঘরে আছে তাদেরকে সাপোর্ট দেওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধা এদেরকে একটু বেশি দেওয়া। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আফরোজা আপা এবং তার পরিবারের জন্য। সাহিবা, আবারও তোমার কাছে চলে আসলাম। এবারে তোমার গজল শুনবো। কোন গজলটা আমাদেরকে গিয়ে শোনাবে তুমি? আমি চাঁদকে বলি এই গজলটা গেয়ে শোনাবো। ঠিক আছে, আমরা শুনি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, হেরা নাকি জানি সবচেয়ে সেরা, সারা ঘর কর জন্ম তার চেয়ে অনেক দামি আমার মায়ের আঁচল, মাকে ছেড়ে যায়নি কখনো ব্রাদার অভিজ্ঞত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলে তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আসলেই তাই, তোমার মায়ের মতো সুন্দর চাঁদও না, এবং গোলাপ যে মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি হচ্ছে সাহিবা আর সামিহার আম্মু, তাই না? সাহিবা, আজকে যে দর্শকরা তোমাদের গল্প শুনছে, এই যে টেলিভিশনে তোমাদেরকে দেখছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যেন সকলে আমার জন্য দোয়া করে, আমার মতো যারা আছে তাদের জন্য দোয়া করে, আমাদের মতো যারা আছে তাদের যেন লেখাপড়া, আমাদের লেখাপড়া যেন সহজ করে দেয়। আমি সেই প্রত্যাশা রাখবো দর্শকদের কাছে। দর্শক, সাহিবা যে প্রত্যাশার কথাটি আপনাদেরকে জানালো, যে ওদের পড়াশোনা করতে অনেক সমস্যা হয়, যে সিলেবাসটা দেয়া হয় সেই সিলেবাসটা আসলে ওদের ধরতে কষ্ট হয়, ওদের মতো করে যেন সব কিছু তৈরি করা হয়। সাহিবা এবং সামিহার এই বিশেষ পথ চলার আমাদের রইল অফুরন্ত শুভেচ্ছা, শুভকামনা। দুহাত বাড়িয়ে দাও। সাহিবা, তোমার কেমন লাগলো আজকে? খুব ভালো। তাই? সামিহার কেমন লেগেছে আজকে? আমারও খুব ভালো লেগেছে এবং আমারও অনেক আনন্দ হয়েছে। তুমি যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্ন পূরণ হোক, সেই প্রত্যাশা রইল। সাহিবা ব্যারিস্টার হতে চেয়েছে, আদালতে কাজ করতে চেয়েছে, সাহিবার সেই স্বপ্ন পূরণ হোক, সেই শুভকামনা রইল। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই চলার পথ মসৃণ হোক, তোমরা সুন্দরভাবে এগিয়ে যাও, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দর্শক, আজ সারাদিন কাটালাম তীব্র মাত্রার সেলবাপাসে বৈশ্য সম্পন্ন দুই বোন সামিহা এবং সাহিবার সাথে। ওদের আশার কথা শুনলাম, প্রত্যাশার কথা শুনলাম, চ্যালেঞ্জের কথা শুনলাম, ওদের যন্ত্রণার কথা শুনলাম, কষ্টের কথা শুনলাম। পাশাপাশি সামিহা এবং সাহিবাকে নিয়ে পথ চলতে যেয়ে তাদের মা বাবাকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, যে ভাবনা নিরন্তর ভাবাচ্ছে, সেই কথাগুলো আমি শুনলাম, আপনাদেরকে শোনালাম। দর্শক, আমাদের সহযোগিতা, আমাদের সহমর্মিতাই পারে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সাহিবা এবং সামিহার স্বপ্নগুলো পূরণ করতে, তাদের এগিয়ে চলার পথটাকে মসৃণ করে দিতে। আমরা আমাদের সহযোগিতা নিয়ে, সহমর্মিতা নিয়ে সামিহা, সাহিবা এবং সামিয়া সাহিবার মতো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছে আমাদের পরিবারে, আমাদের সমাজে, তাদের পাশে এসে দাঁড়াবো এবং তাদের এগিয়ে যাওয়াকে সহজ করে দিব, তাদের স্বপ্ন পূরণের স্বপ্ন সারথি হব।
এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। আগামী পর্বে আমাদের সামিহা এবং সাহিবার মতো এমনই কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আগামী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গে থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।